আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। আজ বুধবার। প্রতিদিনের মতো আজকেও গাড়ি নিয়ে বের হওয়ার জন্য রেডি হচ্ছিলাম। ১ম ট্রিপ হচ্ছে আমার বান্দা ট্রিপ। রিজার্ভ থাকে মনিহার থেকে। মনিহার ফলপুটি থেকে ফল আনতে হয়। চলে গেলাম মনিহার ফলপুটি। মাঠের মধ্যে ৮:৩০ ৮:৪০ তখন। যেয়ে ফল লোড দিব। এখান থেকে আসবে আ মালটা, দেশি মালটা আসবে। মালটা উঠায়ে আমি আসলাম মনিহারের ফলপটির সামনে রাস্তার পরে। একটু রাস্তায় জ্যাম ছিল যেহেতু ডান পাশ দিয়ে যাইতে হবে। আর ফল লোড চলছিল। যাই হোক এরপর প্লেস করতে পারছিলাম না, জায়গা পাচ্ছিলাম না প্লেস করার জন্য। জায়গা না পেয়ে একটু ঘোরাঘুরি করে কিছু সময় ওয়েট করে জায়গা পেলাম। তারপর ফল পটির ভিতরে চলে গেলাম গাড়ি রেখে। ভিতরে গেলাম ফল আনতে। সেখানে যেয়ে এক এক করে ফল ট্রে গুলো নিয়ে আসলাম। প্রতিটা দোকান থেকে আলাদা দোকান থেকে কিছু মাল এখান থেকে একটা আপেল, ওইখান থেকে এখান থেকে বেদানা, এভাবে বিভিন্ন দোকান থেকে বিভিন্ন রকম ফল নিয়ে আসছিলাম। সাথে ভাইও কিছু হেল্প করছিল। এরপর আমাদের ফল লোড দেওয়া হয়ে গেল। আমি সব রকম মাল নিয়ে দেখতেছিলাম যে সবগুলো উঠানো হয়েছে কিনা ঠিকঠাক মতো। এরপর আমি আবার রূপদিয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। আসতেছিলাম রূপদিয়ার উদ্দেশ্যে রানিংয়ে 1/1 রোড। তো আমি আসতেছিলাম রূপদিয়ার উদ্দেশ্যে। এরপর সেলফি ক্যামেরা দিয়ে কিছু ভিডিও করলাম ২-১ মিনিট। সাইফুল ভাই আবার দেখতেছিল যে ভিডিও করতেছি। যাই হোক আবার রূপদিয়ার দিকে আসা শুরু করলাম। চলে আসলাম এখান থেকে মুরলী মোড়। মুরলী মোড়ের এখানে রাস্তাটা একটু ভাঙা ছিল। যাই হোক কষ্ট মষ্টে উঠতে হয়। এক সাইড না সোজা করে উঠতে হয় তো। এরপর চলে আসলাম মুরলী মোড় ক্রস করে। মুরব্বী আমাকে বলতেছিল যে ভিডিও করতেছো ভালো তো, ভিডিও করো। এরপর আমি আবার রূপদিয়ার দিকে আসতেছিলাম। রামনগর ক্রস করে রূপদিয়ার দিকে আসতেছিলাম। পথিমধ্যে দেখা হইলো ফলের আর একটা গাড়ি। এরপর ভাঙ্গাচোরা রোড দেখে শুনে আস্তে করে রূপদিয়ার কাছাকাছি চলে আসলাম। আমি প্রায় রূপদিয়া চলে আসছি। এই যে রূপদিয়াতে চলে আসছি। এখন ফলগুলো আনলোড করতে হবে। এটা হচ্ছে সাইফুল ভাইয়ের দোকান, ফলের দোকান। যেখানে প্রতিদিন ফল নিয়ে আসি। এই ফল আনলোড করলাম। আনলোড করা শেষ করে যেগুলো নামিয়েছি এখান থেকে আমি চলে গেলাম আবারও রূপদিয়া বাজার মনিহার স্ট্যান্ডে। যেখান থেকে মনিহারের জন্য গাড়ি লোড দিই আমরা। দেখলাম যে সিরিয়ালে অনেকগুলা গাড়ি, ৮-১০ টা। এখানে উনি আবার ওই ব্যানালাকে বলতেছে যে আমার দোকানের সামনে থেকে গাড়ি সরা, এই আরকি। এটা হচ্ছে অরুণ দাদা। ওনার সাথে কিছু কথা হইলো। শোনেন উনি কি বলে। না দাদা ব্লগ বানাচ্ছি আমি, ব্লগ বানাই দাদা। হ্যাঁ দাদা। দাদা সামনে নির্বাচন সম্বন্ধে কিছু কও দাদা। নির্বাচন তো কব, নির্বাচন আসুক কবানে। নির্বাচনে খালি মুখে কোয়া যায়, পকেটে করে টাকা করে দিতে হয়। টাকা করে দিতে না, এই যাবৎকাল তো টাকা করে দিয়েই তো আসতে আসছে। টাকা ছাড়া তো কোনো কাজ হয় না। চলে গেলাম। এরপর চলে গেলাম আমি আবার স্ট্যান্ডে সবার সাথে ওইখানে ওরা দুষ্টুমি করতেছিল। এরপর আরেকটা গাড়ি রাস্তা ঘুরতেছে। যাই হোক এক এক করে সিরিয়ালের লোক ওঠানো হচ্ছিল। এক এক করে লোক ওঠানো হচ্ছিল। প্রতিটা গাড়ি সিরিয়াল বাই সিরিয়াল যাইতে হয়। তো প্রতিটা গাড়ি সিরিয়ালেই যাচ্ছিল। যে আমরা নিজেরা থেকে সিরিয়াল ঠিক করি। এটা সবাই একটা গাড়ি বের হয়ে গেল। এরপর আরেকটা গাড়ি এক এক করে এভাবে লাস্ট পর্যন্ত চলে আসলাম। চলে আসলো আমার গাড়ি। এটা আমি সিরিয়ালের লোক ওঠাচ্ছিলাম। এবার বাচ্চাগুলো আবার ওকিভাবে দেখতেছিল যে আমি কি করতেছি আরকি, ভিডিও করতেছি। যাই হোক আমি ওখান থেকে চলে আসলাম। রূপদিয়া থেকে মনিহার ক্রস করে এর মধ্যে আর ভিডিও করি নাই। রাস্তায় জ্যাম ছিল, ভিডিও করাও ঠিক না। এরপরে চলে আসলাম দোরাটানা। সদর হসপিটালে যাব লোক নামিয়ে। আমি চলে আসলাম সদর হাসপাতালের দিকে যাচ্ছিলাম। এখান থেকে হচ্ছে সদর হাসপাতালের সামনে দিয়ে আমি গাড়ি নিয়ে চলে আসলাম অ্যাম্বুলেন্স স্ট্যান্ডের ওইখান থেকে। আমি আবার সদরের দিকে যাব। এখানে এসে একটা আমি রিজার্ভ পাইলাম। যেটা হচ্ছে উনি আমাকে বলল যে যাইতে হবে অসুস্থ ওনার মাকে নিয়ে যাইতে হবে হচ্ছে চাড়াভিটা।
ধলগা রাস্তা কাছাকাছি ছাড়াবিটা পার হয়ে দত্ত রাস্তায় ওনার সাথে কন্ট্যাক্ট ছিল আমার, উনি আমাকে 350 টাকা দিবে। যাই হোক, মনিহার সদর হাসপাতাল থেকে দত্ত রাস্তা 350 টাকা কন্টাক্টে আমি চলে গেলাম। যেতে যেতে পথিমধ্যে একটু রোদের তাপ এবং রাস্তাটার অবস্থা ছিল পিচগুলো গলে গলে যাচ্ছিল। উন্নতি, যাই হোক এটা আমাদের দেশের উন্নতি, এটা নিয়ে বললে বেশি হয়ে যাবে। যাক, আমি চলে আসলাম ওইখানে ওনাদের নামিয়ে দিয়ে, এই যে দত্ত রাস্তায় ওনাদের নামিয়ে আমি আবার রিটার্ন করব দোকানের সাইডে, উনি ওই যে মুরব্বীটা চলে যাচ্ছে। যাই হোক, আমি আবার রিটার্ন করা শুরু করলাম। আমি রিটার্ন করে আবারও আমার গন্তব্য রূপদিয়ার দিকেই আমি আসতেছিলাম। রাস্তায় জ্যাম ছিল, বেশি একটা জ্যাম ছিল না। নড়াইল রোড একটু ব্যস্ত রোড আর কি। যশোর টু ঢাকা যে রোডটা, এটা একটু ব্যস্ত রোড সড়ক। তো আমি দেখে শুনে সাইড দিয়েই আসতেছিলাম। এরপর আমি আবার ফাঁকা জোকা একটা জায়গা দেখে আবারও সেলফি ক্যামেরা অন করলাম, যেটাতে রাস্তায় কোনো প্রবলেম হবে না, আশেপাশে কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা নাই, চারিপাশে পিছন দিয়ে সামনে দিয়ে ফাঁকা ছিল তাই। এরপর আমি আবারও আসলাম। আমি তখন আর রূপদিয়ায় মনিহার হয়ে ক্রস ঢুকি নাই যে মনিহার হয়ে যাব, ভাবলাম আমি একটু বাইপাস দিয়ে রূপদিয়ায় পৌঁছাবো। যাই হোক, আমি বাইপাস দিয়ে রূপদিয়ায় পৌঁছানোর চেষ্টা করতেছিলাম যে বাইপাস দিয়ে যাওয়া যায় কিভাবে। তো নড়াইল রোডের দায়তলা নামের একটা জায়গা আছে, ওই সেখান থেকে আমি চিন্তা করলাম যে আমাদের রূপদিয়া ভিতর দিয়ে একটা রাস্তা আছে, ওইখানে যে উঠবো। তো আমি যথারীতি তাই করলাম যে আমি বাইপাস রোড দিয়ে রূপদিয়ায় যাব। তো মাঠের মধ্যে দিয়ে ফাঁকা রাস্তা, মাঠের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। এরপর আমাকে বাড়ি চলে আসলাম। তখন বাড়ি আসার পর আমাকে রাতে বিকালবেলা সন্ধ্যার দিকে আবার আমাকে একটা ভাই ফোন দিছে রিজার্ভের জন্য, যে মুরলীর মোড় থেকে একটু সামনে, যেটা হচ্ছে ক্যাপেবিল হরিণা, এখানে যাইতে হবে। তাদের একটা অসুস্থ লোক নিয়ে যাইতে হবে, যে ওই যে হাত ভেঙে গেছে, মানে হাড় ভাঙা, সেখানে জাপ করার জন্য আর কি। তো আমি ভাইয়ের সাথে গেলাম। আসর আর আজানের পর খাওয়া দাওয়া শেষ করে আমি আবার রওনা দিলাম ওইদিকে। তো যথারীতি মুরলীর মোড় দিয়ে আমি যাইতে হবে। তো আমি রাজারহাট ক্রস করতেছিলাম এই সময়। এই রাজারহাট ক্রস করে আমি যাচ্ছিলাম। এরপর বিকেলের ওয়েদারটাও ভালো ছিল, সূর্যের আলোটা মিষ্টি মিষ্টি আলো লাগতেছিল, আলোটাও সুন্দর দেখাচ্ছিল, সব মিলে আর কি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর লাগছিল এই সময়ে বিকেল বিকেল বিকেল। এরপর মুরালি মোড় ক্রস করলাম, মুরালি মোড় ক্রস করে আমি এরপর মুরলী মোড় ক্রস করতেছিলাম। আমি মুরলী মোড় ক্রস করে হাফ কিলো সামনেই হচ্ছে সেই মায়া পাম্প। হাফ কিলো যাইতে হবে না, 400-500 মিটার সামনে গেলেই মায়া পাম্প। মায়া পাম্পের থেকে বাম হাতে হচ্ছে ক্যাপেবিল হরিণা নামে একটা রিসোর্ট আছে, ওই রোডেই যাইতে হবে। তো আমি গাড়ি আস্তে আস্তে সাইড দেখেই চালাচ্ছিলাম। যাই হোক, আর রোদেরও তাপ, আলোটা অনেক সুন্দর লাগছিল, ভিউটা অনেক সুন্দর দেখাচ্ছিল। যাই হোক, আমি চলে আসলাম সেই মায়া পাম্পের সামনে, যেখানে জায়গা দিয়ে যাইতে হবে। তো আমি মায়া পাম্পের সামনে দিয়ে বাম হাতে যে রাস্তা, সেটা দিয়ে আমি প্রবেশ করব। এখন আমি চলে আসলাম সেই মায়া পাম্পের কাছাকাছি, যেখানে দিয়ে ক্যাপেবিল হরিণার যে রোডটা আছে ওইটা দিয়ে প্রবেশ করব। এখান থেকে আমি সোজা হাফ কিলো যাইতে হবে, এই যে সেই রাস্তাটা। এরপরে এই রাস্তা দিয়ে আমি যাওয়া শুরু করলাম। যাইতেছিলাম, এইখান থেকে আমি হাফ কিলো যাইতে হবে। রাস্তাটা ছোট রাস্তা ছিল, সাইডে অনেক চওড়া না, সাইডে ছোট। তো স্লো স্লো যাচ্ছিলাম, পিছনে আবার হাড় ভাঙ্গা রোগীও ছিল। যাই হোক, ভাঙ্গাচোরা রাস্তা, দেখে শুনে যাইতে হবে। তো গ্রামের মধ্যে রাস্তাটাও দেখতে অনেক সুন্দর, ভিউটাও অনেক সুন্দর লাগছিল, বিকেলের ওয়েদার। তো আমি আস্তে আস্তে অল্প স্পিডে 7, 8, 10 এমন স্পিডে যাচ্ছিলাম দেখে শুনে। পাশে একটা পুকুর ছিল, পুকুরের পরিবেশটাও খুব সুন্দর দেখাচ্ছিল, পুকুরের মধ্যে রোদের আলো ঝলকানি দিচ্ছিল, পাশে ভাঙ্গা। আমি আস্তে আস্তে এই
গাড়ি নিয়ে স্লো করেই যাচ্ছিলাম যে ভাঙ্গা যাতে ঝাঁকি না লাগে। আর আমি এভাবেই গাড়ি চালাই যে যেখান থেকে যেমন স্পিড প্রয়োজন আমি সেখান থেকে তেমনই স্পিডে গাড়ি চালাই। যাই হোক, আমি আস্তে চলে আসলাম। এখানে একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে এই পুকুরটা পার হয়ে কিছু বিকেল বেলায় এই সময়ে কিছু ছেলেরা ক্রিকেট খেলা করছে। এটা দেখবেন, আপনারা এখনই দেখতে পারবেন যে কিছু ছেলে ক্রিকেট খেলা করছে সামনেই। আমি এটা আসলে এই সময়ে সচরাচর মানুষকে দেখা যায় না, এই সময় বাচ্চাদেরকে দেখা যায় না ক্রিকেট খেলা। এই মোবাইল, ফ্রি ফায়ার, পাবজি গেম, এই গেমে আসক্ত থাকার কারণে এই খেলাধুলা জিনিসটা দেখা যায় না। আমি একটু সামনে যেয়েই দেখলাম যে না, অনেকগুলা বাচ্চা, ওই যে দেখা যাচ্ছে অনেকগুলা বাচ্চারাই আসলে একসাথে ক্রিকেট খেলা করছে। এরকম একটা পরিবেশ মনে চাচ্ছিল যে আমিও ওদের সাথে ক্রিকেট খেলি। ভাইকে বলতেছিলাম, ভাই চলেন আমরাও খেলি। তো ভাই একটু মিচকে হেসে বলল যে না, খেলা কি এখন যায়, আমরা তো একটা কাজে আসছি, আর খেলবো বা কিভাবে। এই যে খেলা করতেছিল, আমারও খুব ইচ্ছা করতেছিল যে এদের সাথে ক্রিকেট খেলি। সেই ছোটবেলার কথা মনে আছে, মনে পড়ে যায় খেলা দেখলেই, যে আমরা একটা সময় ছিলাম যে মাঠে বল কুড়াইতে যাইতাম, খেলা করতাম। এর মধ্যে আমি সেখানে চলে আসলাম যেখানে যাবো আর কি, যে বাড়িতে যাব, সেখানে চলে আসলাম। এসে আস্তে সেই বাড়ির কাছে আসলাম। এসে আস্তে আমি ওইখানে গাড়ি পার্কিং করে চলে আসলাম মসজিদে নামাজ পড়বো। এখানে দেখলাম একটা হাফেজিয়া মাদ্রাসা। মাদ্রাসার ভিতরে আমি একটু দেখাই। এই যে মাদ্রাসাটা, মাদ্রাসার পাশে মসজিদ, মাদ্রাসা দিয়ে একত্রিত। এটা হচ্ছে ওয়াশরুম মাদ্রাসা মসজিদের। এরপর মাদ্রাসার ভিতরে আমি প্রবেশ করলাম যে দেখি বাচ্চারা কি করে। এখানে বাচ্চাদের সাথে যে একটু সালাম দিয়ে আলাপচারিতা করলাম। এই যে বাচ্চা মসজিদটা, মাদ্রাসাটা হচ্ছে ত্রিভুজ আকৃতির। মানে আমার কাছে অনেক সুন্দর লাগছে। অল্প জায়গার মধ্যেই যে মাদ্রাসাটা তৈরি করছে, অনেক সুন্দর একটা মাদ্রাসা। ত্রিভুজ আকৃতির মাদ্রাসাটা দেখতেও যতটা সুন্দর, ভিতরে বসলে মনটা একদম নরম হয়ে গেল। এরপর আমি ওইখান থেকে আসরের নামাজ শেষ করলাম, মাগরিবের নামাজ পড়বো এর আগে আমি সামনে একটু হাঁটতে গেলাম। ভাই আর আমি দেখি যে একটা গাছ, অদ্ভুত প্রকৃতির একটা গাছ। এই গাছ আমি আগে কখনো দেখিনি। গাছের পাতাগুলো হচ্ছে কেমন যেন আনারসের পাতার মতো, অথচ গাছটা আবার গোড়া মোটা, হচ্ছে বট গাছের মতো ডালপালা আছে। এরপর পাতাগুলো আনারসের পাতার মতো। যাই হোক, এর মধ্যে কাজ হয়ে গেছে। আমরা আবার রিটার্ন আসলাম। আমরা রিটার্ন এসে আবার রূপদিয়ার দিকে চলে আসলাম। আসতেছিলাম রাতের বেলা। আমি রাতের বেলা তাই বেশি অল্প কিছু ভিডিও করছি, ফাঁকা জায়গায়, বেশি ভিডিও করতে পারি নাই। যাই হোক, আলহামদুলিল্লাহ, এর মধ্যে আমার সারাদিনের যে আয়ের কথা সেটা আমি বলে ফেলি। সেটা হচ্ছে আমি সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত সর্বমোট ৩টা রিজার্ভ মেরেছিলাম। যে ৩টা রিজার্ভ ভাড়া, ৩টা রিজার্ভে আমি টোটাল সব মিলে আমি 1150 টাকা ইনকাম করেছিলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে এই ইনকাম দিয়েছে আজকের জন্য। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আর আজকের ভিডিও এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আশা করি সবাই দোয়া করবেন। আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আর আল্লাহ আমাকে বাসায় ফেরার তৌফিক দিয়েছে, আলহামদুলিল্লাহ।